বান্টি ভাইয়ের কিন্তু একটি প্রশ্ন ছিল গেস্ট এক্সপার্টের কাছে, চলুন সেই প্রশ্নের উত্তর নিয়ে নিই। স্যার, আসলে নাক ডাকার যে আমি প্রথম যে সমস্যাগুলোর কথা বললাম, যে যারা নাক ডাকছে ঘুমের মধ্যে, যাদের শ্বাসকষ্ট হচ্ছে, রাত্রেবেলা প্রপারলি ঘুম হয় না, পরের দিন সকালবেলায় হচ্ছে যে সে লেথার্জিক হয়ে যাচ্ছে, হ্যাঁ, যে সে তার শরীরে কোনো শক্তি নাই, যেখানে বসছে যেখানে দাঁড়াচ্ছে সেখান থেকে ঝিমুনি চলে আসছে, ক্লান্তি বোধ করছে, মেজাজ খিটখিট হয়ে যাচ্ছে, তার মেমোরিটা আস্তে আস্তে লস হচ্ছে। এরপর দেখা যাচ্ছে যে তার কিছু নতুন রোগে সে আক্রান্ত হচ্ছে, যেটাকে আমরা বলছি কমপ্লিকেশনস। এই রোগে যিনি আক্রান্ত হচ্ছেন এবং সে যদি চিকিৎসা গ্রহণ না করেন, পরবর্তীতে তার উচ্চ রক্তচাপ বা হাইপার টেনশন হয়ে যাচ্ছে, সে ডায়াবেটিসে আক্রান্ত হয়ে যাচ্ছে, তার হার্টের প্রবলেম দেখা দিচ্ছে, হার্ট ফেলিওর ডেভেলপ করতে পারে, অ্যাট্রিয়াল ফিব্রিলেশন হতে পারে, টাইপ 2 ডায়াবেটিস মেলাইটিস আক্রান্ত হতে পারে, ইভেন স্ট্রোক হতে পারে এবং ঘুমের মধ্যে মৃত্যু পর্যন্ত হতে পারে। স্যার, আপনি কিছুক্ষণ আগে আমাদেরকে নাক ডাকার কারণ হিসেবে স্থূলতা বা বাড়তি ওজনের কথা বলছিলেন এবং খাদ্যাভ্যাসের একটি বিষয় আমাদের সাথে শেয়ার করেছেন। স্যার, আমি আমার বান্ধবীর জন্য একটু জানতে চাচ্ছি, সে কিন্তু প্রায় বলে আমি কিন্তু বেশি খাই না, তারপরেও আমার ওজনটা বাড়ছে। এর কারণ কি হতে পারে স্যার, একটু যদি আমাদের সাথে একটু শেয়ার করেন। আমাদের বডিতে যে ক্যালোরি বার্ন হওয়ার জন্য প্রপার ঘুমের দরকার, এবং সেই ঘুমটা কিন্তু সৃষ্টিকর্তা দিন এবং রাত এজন্যই দিয়েছে। দিনের বেলা আমরা কাজ করব, রাত্রের বেলা আমরা ঘুমাবো, এবং ঘুমের মধ্যে আমাদের শরীরে কিছু এনজাইম, কোএনজাইম, হরমোন সেটা রিলিজ হয়, এবং এটি আমাদের মেটাবলিজম সিস্টেমটাকে অ্যাক্টিভ করে। অর্থাৎ আমাদের লিভার আছে যেটা, সেই লিভার এই হজম ক্রিয়া বা মেটাবলিজম ক্রিয়াটা শুরু করে হচ্ছে, এবং এটি রাতের বেলা সেই ত্বরান্বিত হয়, কারণ স্পেশাল যে মোমেন্টটি থাকে রাত, ডার্ক, এই ডার্কে এই জিনিসগুলো বেশি নিশ্চিত হচ্ছে, এবং এর ফলেই কিন্তু আলটিমেটলি আমাদের হজম ক্রিয়াটা ত্বরান্বিত হচ্ছে, ক্যালোরি বার্ন হচ্ছে, এবং আলটিমেটলি ক্যালোরি বার্ন হলে কিন্তু ফ্যাট ডিপোজিশনটা থেমে যাবে। এখন ধরুন যেই রোগী এই অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনি আক্রান্ত বা এরকম স্নোরিংয়ের সমস্যা রয়েছে, তার তো রাত্রেবেলা ঘুমই হচ্ছে না, তার ইন্টারমিটেন্ট স্লিপ ব্রেকিং হচ্ছে, সে 2 মিনিট ঘুমাচ্ছে আবার 3 মিনিটের জন্য জেগে যাচ্ছে, তার ঘুমটা কোথায় হলো? আর ঘুম যেহেতু হচ্ছে না, তার মেটাবলিজম ঠিক মতন হচ্ছে না, মেটাবলিজম না হলে কি হবে? তার ক্যালোরি বার্ন হচ্ছে না, আর ক্যালোরি বার্ন না হলে কি হবে? তার আলটিমেটলি ফ্যাট বার্ন হবে না, তার ফ্যাট জমতে থাকবে এবং সে দিন দিন মোটে যাবে। সে যতই ডায়েটিং করুক, আলটিমেটলি কিন্তু তার ফলটা আসছে না। আচ্ছা ডাক্তার সাহেব, এই যে ভিডিওটা দেখলাম যে এই লোকটা ভালো হয়ে গেল, মানে আপনি তাকে কি চিকিৎসা দিয়েছেন? আমি প্রথমে তাকে লাইফস্টাইল একটি পরিবর্তন আনলাম, তাকে একটি ডায়েট চার্ট দিলাম। আমার হাসপাতালে ডায়েটিশিয়ানের পরামর্শ অনুযায়ী আমি একটি ডায়েট চার্ট দিয়েছি তার বিএমআই হিসাব করে। এরপর তার জীবনযাত্রা একটি পরিবর্তন আনার চেষ্টা করলাম। আমি বললাম যে আপনি এখন থেকে সন্ধ্যার পর থেকেই আর মোবাইল পারতপক্ষে ব্যবহার করবেন না। অনেকে আছে যে ঘুমানোর আগ পর্যন্ত মোবাইলটা সামনে ধরে রাখে, এবং এটা কিন্তু খুবই ক্ষতিকর। আমাদের যে ব্রেনের মধ্যে এই যে একটা ব্লু রেড আমাদের ব্রেনে যাচ্ছে, এটা কিন্তু আমাদের মস্তিষ্কটাকে সবসময় হাইপার রাখছে, আমাদের কুল যে একটা স্লিপ, শান্তির যে ঘুম, সেটা নষ্ট করে দিচ্ছে। কিন্তু এই কাজগুলো করা থেকে বিরত থাকতে হবে সেটা বললাম। এবং তার যেহেতু মেকানিক্যাল অবস্ট্রাকশন ছিল, অর্থাৎ তার আলা জিহ্বাটা বর্ধিত ছিল, তার টনসিলগুলো হিউজলি এনলার্জ ছিল, তার ফ্যাট ডিপোজিশন ছিল, নাকের হাড় বাঁকা ছিল, মাংস বৃদ্ধি ছিল, তো এগুলো তার জীবনযাত্রার মান পরিবর্তন করে ঠিক করা যাবে না। তো এই জিনিসগুলো তো কারেক্ট করতে হবে, অর্থাৎ যেখানে বাধা, সেই বাধাটাকে না সরানো পর্যন্ত তো তার রাস্তা ক্লিয়ার হচ্ছে না। সো আমি তার রাস্তা ক্লিয়ার করার জন্য আমি তাকে বললাম যে রাশেদ ভাই, আমি আপনার একটি অপারেশন করে দিতে চাই। কি অপারেশন? সেটার নাম হচ্ছে স্লিপ সার্জারি। স্লিপ মানে ঘুম, সার্জারি মানে তার অপারেশন। তো যেই অপারেশন করার মাধ্যমে তার ঘুমের সমস্যাটা, অর্থাৎ শান্তির ঘুমটা নিশ্চিত হবে, নাক ডাকার সমস্যাটা সমাধান হয়ে যাবে, সেই সার্জারিটা করে দেবো। উনি আমার কাছে জানতে চাইলেন যে আপনি কী করবেন আমাকে। আমি বললাম যে আপনার যে হাড় বাঁকা আছে, বাঁকাটাকে আমি সোজা করে দিব, মাংসগুলোকে চাপিয়ে দিব। তো বাঁকা হাড়কে সোজা করাকে বলা হয় সেপ্টোপ্লাস্টি। মাংসগুলো যে ফুলে আছে সেগুলোকে আমরা চাপিয়ে দিব, সেটাকে বলছি আমরা টার্বিনোপ্লাস্টি। নাকের মধ্যে 2টি কাজ করেছিলাম। আর গলার মধ্যে ওই যে তার টনসিলগুলো বড় ছিল, সেই বড় টনসিলগুলোকে আমরা রিমুভ করেছি। আলা জিহ্বার মাথাটাকে কিঞ্চিত খাটো করে দিয়েছি, যেটা আমরা একটু আগে ভিডিওতে দেখিয়েছি। এবং তার ভেতরে ওরাল ক্যাভিটির ভিতরে ফ্যারিঙ্গোপ্লাস্টি নামক একটি কাজ করেছি, রিলোকেশন ফ্যারিঙ্গোপ্লাস্টি। আমি নাক ডাকা নিয়ে ডাক্তার সাহেব আমি একটা স্মৃতিচারণ করতে চাই আর কি। সেটা হলো যে অনেকে এটাকে অপমানজনক মনে করে আর কি যারা নাক ডাকে। তো সেটা একটু খুলে বলি। সেটা হলো যে আমরা যখন শুটিংয়ে যাই আউটডোরে, তখন গাড়ি আসে আমাদের নিতে। তখন আমরা গাড়িতে যখন উঠি, অনেকে আছে গাড়ির ভিতরে ওঠার 5 থেকে 10 মিনিটের ভিতরেই সে ঘুমায় যায় এবং সে নাক ডাকতে থাকে। তো এই কথাটা যখন তাকে পরে বলা হয় যে ভাই আপনি এত জোরে জোরে নাক ডাকেন, আমাদের সমস্যা হয়, তো এটা সে অপমান হিসাবে নেয়। আসলে এটা তো একটা রোগ, এটা যে একটা রোগ
রোগ হিসেবে কেউ নিতে চায় না। আমি আজকে এখানে এসে বুঝতে পারলাম যেহেতু এটা চিকিৎসা আছে, আমি আজকের আগে আমি জানতামই না যে এই নাক ডাকার কোনো চিকিৎসা আছে। তো যাদের এই প্রবলেম হয় চেষ্টা করবেন এই সমস্যার সমাধান করতে। অনেক ধন্যবাদ আপনাকে বান্টি ভাই আমাদের সাথে আপনার এই ঘটনাটা শেয়ার করার জন্য। স্যার, আমি একটু আপনার কাছে জানতে চাই, এই যে নাক ডাকার কারণে আসলে সামাজিক বা পারিবারিক কি ধরনের প্রভাব পড়তে পারে? আমার চেম্বারে কিছুদিন আগে একজন এসে বলল যে স্যার আমার খুব লজ্জা লাগে, আমার যে একটা নাম আছে বাবা মা আদর করে রেখেছিল, সুন্দর একটি নাম, কিন্তু আমাকে সবাই ভূমিকম্প বলে ডাকে। আমি বললাম যে কেন আপনার নাম ভূমিকম্প? বললো যে আমি যখন রাত্রেবেলা ঘুমাই আমি নাকি এমনভাবে নাক ডাকি মনে হচ্ছে যে বিল্ডিংয়ে ভূমিকম্প হচ্ছে, এই জন্য পাড়ার লোকজন আমাকে ভূমিকম্প বলে ডাকে, আমি আর এই অপবাদটা শুনতে চাই না। তো এই কথাটা বলার পর আমার ভীষণ খারাপ লাগলো। বলো যে আমি তখন এই ভয়তে আত্মীয় স্বজনের বাড়িতেই যাই না, বন্ধুবান্ধবের সাথে মিশি না, কারণ তারা ঠাট্টা তামাশা হাসাহাসি করে যে ওই যে ভূমিকম্প আসছে। তো এটা তার জন্য কিন্তু খুবই কষ্টের, অর্থাৎ একটা সোশ্যাল এমব্রেসিং সিচুয়েশন তাকে ফেস করতে হয়। দ্বিতীয়ত হচ্ছে যে এটা তার ব্যক্তিগত একটা অপমান বা তার জন্য কিন্তু খুব খারাপ লাগা কাজ করে মনের দিক থেকে। এরপর তার পাশে যারা আছে তারাও কিন্তু আবার কষ্ট পায়। এই যে যেমনটি বললেন আপনারা যে তুমি যেরকম তোমার বান্ধবীর একটি চিত্র আমাদেরকে জানালে যে তার পাশে যে আছে সেও কিন্তু কষ্ট পাচ্ছে। তো আলটিমেটলি কি উভয় পক্ষেরই কিন্তু সমস্যা। ইভেন পশ্চিমা দেশে দেখা যাচ্ছে যে স্লিপ রিলেটেড ডিভোর্স কিন্তু হচ্ছে, যে হাজব্যান্ড নাক ডাকছে, ওয়াইফ সহ্য করতে পারছে না, প্রথমে একটু সেপারেটেড হলো অর্থাৎ আলাদা রুমে ঘুমালো, এরপর তাদের মধ্যে মনোমালিন্যতা হলো, তারপর চিন্তা করলো যে থাকবই না, এরপর কিন্তু তাদের ডিভোর্স হয়ে গেল। তো এটাও কিন্তু হচ্ছে, অর্থাৎ স্লিপ রিলেটেড ডিভোর্স পর্যন্ত হয়ে যাচ্ছে। অর্থাৎ এখানে পারিবারিক, সামাজিক, ব্যক্তিগত সব জায়গায় কিন্তু একটি প্রভাব পড়ছে। ধন্যবাদ স্যার। দর্শক, গল্পে গল্পে কিন্তু আমরা আমাদের অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি, কিন্তু আমাদের রয়েছে একটি স্পেশাল সেগমেন্ট। বান্টি ভাই, আপনি আপনাদের মূল্যবান সময় আমাদের কাছে দিয়েছেন। আপনার জন্য রয়েছে ম্যালিয়াস ইএনটি স্পেশালাইজড হসপিটাল লিমিটেডের পক্ষ থেকে একটি গোল্ড মেম্বারশিপ হেলথ কার্ড। দর্শক, ম্যালিয়াস ইএনটি স্পেশালাইজড হসপিটাল লিমিটেডের পক্ষ থেকে গোল্ড মেম্বারশিপ হেলথ কার্ডটি আমাদের বিশেষ অতিথিকে প্রদান করার জন্য স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি হাসপাতালের চেয়ারম্যান জনাব সুদেব সাহা এবং ম্যানেজিং ডিরেক্টর অদিতি মজুমদারকে। চেয়ারম্যান স্যার, এই গোল্ড মেম্বারশিপ হেলথ কার্ডের মাধ্যমে আমাদের বিশেষ অতিথি কি কি ধরনের ফ্যাসিলিটিস পেতে পারে? জি, আপনাকে ধন্যবাদ। দর্শক, আপনারা জেনে খুশি হবেন যে ম্যালিয়াস ইএনটি স্পেশালাইজড হসপিটাল লিমিটেড জনগণের স্বাস্থ্য সেবার কথা বিবেচনা করে এই গোল্ড মেম্বারশিপ কার্ডটি প্রদান করছে। এই কার্ডের মাধ্যমে আপনি এবং আপনার পরিবারের সকল সদস্য ম্যালিয়াস ইএনটি স্পেশালাইজড হসপিটাল থেকে বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা পেয়ে থাকবেন। অসংখ্য ধন্যবাদ জনাব সুদেব সাহা এবং অদিতি মজুমদার, আপনাদেরকে। আপনাকেও ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনার যে কোনো সমস্যার সমাধান পেতে আমাদেরকে কিন্তু সরাসরি ফোন দিতে পারেন 01409977862 এই নাম্বারে, অথবা আমাদেরকে চিঠি পাঠাতে পারেন ম্যালিয়াস ইএনটি স্পেশালাইজড হসপিটাল লিমিটেড 24/1 শান টাওয়ার, শান্তিনগর, ঢাকা এই ঠিকানায়। ডক্টর বাসুদেব স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ এত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আজকে আমাদের ফলপ্রসূ একটি আলোচনা উপহার দেবার জন্য। থ্যাংক ইউ ডক্টর মারজান, এবং সেই সাথে আমি ধন্যবাদ জানাচ্ছি জিটিভির অগণিত দর্শকদের। আমি একটি কথা বলতে চাই যে এই নাক ডাকা কিন্তু এখন একটি প্যান্ডেমিক আকারে ছড়িয়ে যাচ্ছে। আসুন আমরা সচেতন হই, আমরা আমাদের জীবনযাত্রায় পরিবর্তন আনি এবং সঠিক সময়ে চিকিৎসকের পরামর্শ গ্রহণ করি, তবে কিন্তু আমরা এই রোগ থেকে নিজেদেরকে মুক্ত রাখতে পারবো। থ্যাংক ইউ ভেরি মাচ। দর্শক, নাক কান গলার যে কোনো সমস্যার সমাধান জানতে আমাদের সাথেই থাকুন, ভালো থাকুন এবং অন্যকেও ভালো রাখুন। ধন্যবাদ।